আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আমি এই ব্রেকের আগে আমি অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস গুলো বলছিলাম, কি কি কারণে অপরাধ একটা করলে অপরাধের মাত্রাটা বেড়ে যাবে, এবং আপনার কি কি কারণে আপনার অপরাধের মাত্রাটা কমে যাবে এবং শাস্তিটাও কম হবে। ওগুলো আপনাদের এক্সপ্লেইন করছিলাম। এখন আমি অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস এর উপরে আমি কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব, তাহলে বুঝতে সুবিধা হবে। অফেন্স কমিটেড whilst on bail for other offenses। কেউ যদি মনে করেন একটা বেইল দিয়েছে একটা অফেন্সের জন্য, একটা অপরাধের জন্য, কিন্তু সে বেইলে থাকা অবস্থায় সে আরো একটা অপরাধ করে বসছে, এটা হইলো আপনার অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। এটা যদি হয় তাকে বেইল না দেওয়ার সম্ভাবনা থাকবে, কারণ একবার তাকে বেইল দেওয়া হয়েছিল, সে ওইটা ওই বেইলে থাকা অবস্থায় আর একটা বেইলের অপরাধ করেছে, বেইল অফেন্স করেছে, সুতরাং তাকে বেইল আর দেওয়া না হতে পারে। ফেইলিউর টু রেসপন্ড টু প্রিভিয়াস সেন্টেন্সেস, তাকে পুরানা একটা সেন্টেন্স ছিল, ওইটা সে ঠিক মতো ফলো আপ করে নাই। অফেন্স ওয়াজ রেশিয়ালি অর রিলিজিয়াসলি অ্যাগ্রাভেটেড, আপনার এমন একটা অপরাধ করেছে যেটা আপনার রিলিজিয়াসলি অথবা রেশিয়ালি আপনার মোটিভেটেড ছিল। তার মানে একজন আহ, কালো মানুষ, মনে করেন একজন জামাইকান, তাকে আপনি ঘুষি মারলেন এবং ঘুষি মারার সময় আপনি তাকে ব্ল্যাক বাস্টার্ড বললেন, এটা আপনার অপরাধের মাত্রাটা এই যুক্তিটা করার জন্য বেড়ে গেল। এবং একজন মনে করেন খ্রিস্টান, আপনি মুসলমান, আপনি তাকে খ্রিস্টান বলে কটূক্তি করে তারপরে একটা ঘুষি মারলেন, এই যে কটূক্তিটা করলেন সেটাতে আপনার অপরাধের মাত্রাটা বেড়ে যাবে। Offense motivated by or demonstrating hostility to the victim based on his or her sexual orientation, presumed sexual orientation। এবং মনে করেন আপনি তাকে বললেন তুমি গে বাস্টার্ড, তাকে ঘুষি মারলেন এবং ঘুষি মারার পরে তাকে একটা কটূক্তি করলেন, তুমি লেসবিয়ান, তুমি গে। এই যে সেক্সুয়াল ওরিয়েন্টেশনের উপরে তার যে যৌন ওরিয়েন্টেশন যেটা আছে, তাকে যে আপনি ওইটা নিয়ে কটূক্তি করলেন, তুমি তাকে গে বললেন, তারপরে ঘুষি মারলেন, অথবা লেসবিয়ান বললেন, ঘুষি মারলেন, এই যে ওয়ার্ড গুলো উল্লেখ করা হলো, এগুলোর জন্য আপনার অপরাধের মাত্রাটা বেড়ে যাবে। এবং এখন হলো কি মিটিগেটিং ফ্যাক্টরস গুলো কি, যেগুলো হলে আপনার ফ্যাক্টরস দ্যাট লেসেন দ্য সিভিয়ারিটি অফ দ্য অফেন্স, যেগুলো থাকলে আপনার অপরাধের মাত্রাটা আপনার কমে যাবে। এইগুলো কোনগুলো, কোন কোন কারণ থাকলে আপনার অপরাধের মাত্রাটা কমে যাবে এবং শাস্তিটাও কম হবে? অনেকগুলো জিনিস আছে। এগুলোর মধ্যে মনে করেন একটা মেন্টাল হেলথ প্রবলেম আছে, তার মানসিক একটা ভারসাম্যহীনতা আছে, সে একটা মানসিক রোগী, সে অনেক দিন ধরে মেন্টাল হেলথ সাফারিং করতেছে, মেন্টাল হেলথ ইলনেস এবং ট্রিটমেন্টের মধ্যে আছে, এবং তার অ্যাকশন যেগুলো করতেছিল সেগুলো তার জানা নাই, সে কেন রাইট করতেছে কি রং করতেছে কি, এগুলো আপনার যদি ইলনেস থাকে, মেন্টাল হেলথ ইলনেস যদি থাকে, তাহলে আপনার এটাকে একটা মিটিগেটিং ফ্যাক্টর হিসাবে কনসিডার করা হবে। ইমোশনাল ডিস্টারবেন্স এট দ্য টাইম অফ দ্য ক্রাইম ওয়াজ কমিটেড, সে মনে করেন একটা আবেগের বশবর্তী হয়ে একটা ক্রাইম ঘটনা করেছে, কারণ তার একটা
ডিস্টারবেন্স, মানসিক ইমোশনাল ডিস্টারবেন্স ছিল, এগুলো আপনার একটা মিটিগেশন হিসেবে কাজ করবে এবং সাজাটা কমে যাবে। একজন মেন্টাল রিটার্ডেশন হইলে একটা মানসিক প্রতিবন্ধকতা, তার অনেকগুলো আপনার সমস্যা আছে মানসিক, এগুলো কোর্ট কনসিডার করবে যে তার এই অবস্থার জন্য তাকে একটু সাজাটা কম দেওয়ার জন্য কোর্ট কনসিডার করবে। অ্যান্ড ল্যাক অফ এ প্রায়র ক্রিমিনাল রেকর্ড, এবং দেখবে কোর্ট আরো যে তার অতীতের কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, অতীতে সে কোনো ধরনের অপরাধ করে নাই এবং কোনো ধরনের রেকর্ড নাই, এটাও একটা তার জন্য হেল্পফুল হবে। এবং আমি কয়েকটা উদাহরণ দেব এখন মিটিগেটিং ফ্যাক্টরস এর উপরে। ডিফেন্ডেন্টস এজ, তার এজ যদি অনেক কম হয়, মনে করেন 12 বছর, 13 বছর, 10 বছর বয়স, এই এজটা সামান্য বয়সটা, এটাও একটা মিটিগেটিং ফ্যাক্টর হিসাবে কাজ করবে। কোর্ট কনসিডার করবে তাকে সাজাটা কমাইয়া দেওয়ার জন্য। তারপরে মেন্টাল ক্যাপাসিটি, তার মানসিক অক্ষমতা, যখন ঘটনা ঘটে, যখন ক্রাইম করে, তখন তার মানসিক ভারসাম্য ছিল না, এটাও আপনার একটা এক্সাম্পল। দ্য ক্রাইম ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, এটা যেটা ক্রাইম হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্টালি হয়েছে, সেটা তার কোনো ইচ্ছা ছিল না, অ্যাক্সিডেন্টালি দুর্ঘটনাটা হয়েছে। এবং সেলফ ডিফেন্স, সে আত্মরক্ষার জন্য এই অপরাধটা করেছে। কিন্তু আপনি যদি ওই আত্মরক্ষাটা, সেটা পরিমিত পরিমাণ হতে হবে, নিজেকে সেভ করার জন্য যতটুকু করা, না করলে অসুবিধা হবে, আপনি সেভ করতে পারবেন না, শুধু ততটুকুই করবেন। আপনি যদি বাড়াইয়া করেন একটা বেশি, তাহলে এতে আপনার এটাকে সেলফ ডিফেন্স হিসাবে কাজ করবে না। মনে করেন সে আপনাকে ঘুষি মারলো, ঠিক সেই পরিমাণের আপনি তাকে একটা ঘুষি মারতে পারবেন, ওর বেশি কিছু করলে সেটাকে আর সেলফ ডিফেন্সের আওতায় আসবে না, কারণ বলা হবে কি যে তাকে মানে যতটুকু করা হয়েছে ওর চাইতে সে আরো অনেক বেশি রিয়াকশন করেছে। প্রভোকেশন, এটাও একটা আপনার মিটিগেশন ফ্যাক্টর, যে আমাকে সে একটা উস্কানিমূলক কথা বলেছে, আমাকে সেই এই উস্কানিমূলক কথা বলার কারণে আমি তাকে এই আক্রমণটা আমি করেছি, করার কারণটা হইলো সে আমাকে একটা প্রভোকেশন করেছে, উস্কানিমূলক বক্তব্য মন্তব্য করেছে। দ্য ডিফেন্ডেন্ট রিপেন্টেড ফ্রম হিজ অ্যাকশনস, এবং এই যে ডিফেন্ডেন্ট সে খুব অনুতপ্ত হয়েছিল তার কাজের জন্য, তার অ্যাকশনের জন্য সে খুবই অনুতপ্ত হয়েছিল, অনুশোচনা করেছিল। সে বলছে কি আমি সরি আছি, আমি যেটা করেছি সেটা ভুল করেছি, আমি আর করব না, এগুলো সে এক্সপ্রেস করেছে যে আমি দুঃখিত, আমি সরি আছি, আমি এটা করাটা উচিত হয় নাই। এগুলো কোর্ট কিন্তু আপনার একটা মিটিগেশন হিসাবে কনসিডার করবে। The defendant repented from his actions. Other common mitigating circumstances include the defendant making restitution to the victim of their crime. মনে করেন রেস্টিটিউশন মানে ক্ষতিপূরণ, যে অপরাধ করেছে সে তাকে ওই ভিকটিমকে একটা ক্ষতিপূরণ দিয়েছে, এই ক্ষতিপূরণটা যে সে দিল, নিজের থেকে স্বীকার করে সরি বললো এবং একটা ক্ষতিপূরণ দিল, এটাও আপনার এই একটা মিটিগেশন হিসাবে কাজ করবে এবং কোর্ট সেটাকে ফেভারেবলি নিবে। তাকে যখন সেন্টেন্স দিবে, সেন্টেন্সটাও একটু লিনিয়েন্ট সেন্টেন্স দেওয়ার জন্য কোর্ট কনসিডার করবে। ডিফেন্ডেন্ট হ্যাভিং এ ডিফিকাল্ট পার্সোনাল হিস্ট্রি, এবং যে অপরাধ করে ছিল
তার ব্যক্তিগত জীবনটা খুবই কঠিন ছিল। তার শৈশব থেকে মনে করেন সে তার পিতা মাতা বিচ্ছিন্ন ছিল, তার প্রপার আপব্রিঙ্গিং হয় নাই চাইল্ডহুড থেকে, এবং এই চাইল্ডহুড থেকে তার প্রপার বিল্ডিং না হওয়াতে তার একটা অনেক ডিফিকাল্টি স্ট্রাগলের মাধ্যমে সে বড় হইতে হয়েছে। এবং এটা আপনার কোর্ট কনসিডার করবে যে এই পার্সোনাল যে তার ডিফিকাল্ট লাইফ ছিল শৈশব থেকে, এগুলোকেও আপনার একটা মিটিগেশন হিসাবে কোর্ট কনসিডার করবে। আর একটা মিটিগেশন হইতে পারে কি, দ্য ডিফেন্ডেন্ট স্ট্রাগলিং উইথ ড্রাগ অর অ্যালকোহল অ্যাডিকশন, তার একটা সমস্যা আছে, সে এডিক্টেড ড্রাগের উপরে, এবং এডিকশনটা এত বেশি তার কার্যকলাপের উপরে সে নিজে কোনো কোনো কিছু কন্ট্রোল করতে পারতেছে না, এবং এই ড্রাগ এডিকশনটা তাকে অনেক অপরাধের দিকে ঠেলে দিচ্ছে, এবং সে চেষ্টা করতেছে ড্রাগসটাকে কন্ট্রোল করার জন্য এবং কমানোর জন্য এই হ্যাবিটটাকে। এইগুলো আপনার একটা মিটিগেশন হিসাবে তখন কাজ করতে পারে। অনেকগুলো জিনিস আছে, অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর, মিটিগেটিং ফ্যাক্টর, এগুলো সবগুলো চিন্তা করতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে। একটা ঘটনা করার সময় ওইটাকে বাড়াইতে যাবেন না, তার জন্য ওইটাকে যদি আপনি যেটা মানে মানে নিজেকে নিজে যদি এটাকে বাড়াইয়ে ফেলেন, অনেক কাণ্ড কীর্তন করে, অনেক ঘটনা বলে, মুখে বক্তব্য রেখে, তখন আপনার সাজাটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। এগুলো খেয়াল রাখতে হবে। সর্বোপরি আমি বলি সবসময় যে বিং অ্যারেস্টেড, prosecuted or investigated for a criminal offense can have a huge impact on your personal and professional life. যে আপনাকে যদি একটা ফৌজদারি মামলা করা হয়, আপনাকে যদি ইনভেস্টিগেটেড করা হয়, এবং একটা ক্রিমিনাল অফেন্সের জন্য আপনাকে যদি তদন্ত করা হয়, অ্যারেস্ট করা হয়, তাহলে এটা একটা প্রচুর বিশাল একটা প্রভাব পড়বে আপনার ব্যক্তিগত জীবনের উপরে এবং পেশাগত জীবনের উপরে এবং সামাজিক জীবনের উপরে। Even relatively minor allegations can have enormous and long-lasting consequences on your career, private life, and ultimately your liberty. যে ইভেন ছোটখাটো যদি একটা অপরাধ করেন, এটাও কিন্তু একটা সুদূর প্রসারী একটা মানে কনসিকুয়েন্স, একটা দীর্ঘ পরিণতি। কনসিকুয়েন্স মানে পরিণতি, সুদূর প্রসারী, দীর্ঘ মেয়াদী, আপনার কর্মজীবনের উপরে, ব্যক্তিগত জীবনের উপরে, এবং সর্বোপরি যদি দোষী সাব্যস্ত হন, আপনাকে হয়তো প্রিজনে যেতে হবে, এবং আপনার লিবার্টি, স্বাধীনতাটাও তখন আর থাকলো না। So it is important to have a specialist criminal defense solicitor on your side from the outset. সুতরাং যেটা আমি সবসময় বলি, দেরি করবেন না। ইমিগ্রেশন, হাউজিং, ফ্যামিলি, ডিভোর্স, এগুলো সিভিল কেস, পয়সা কড়ি হারাতে পারেন বা ঘর বাড়ি যেতে পারেন, কিন্তু ক্রিমিনাল কেসে পড়লে আপনাকে প্রিজনে যেতে হবে। সুতরাং দেরি করতে পারবেন না, সহসা আপনাকে লিগ্যাল অ্যাডভাইস সিক করতে হবে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যখনই একটা ট্রাবলের মধ্যে পড়বেন, যখনই মনে করতেছেন যে পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে, একটা ট্রাবলের মধ্যে সহসা আপনাকে মানে গো থ্রু করতে হবে, তখন আপনি এটা একজন ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে আপনার দেরি না করে মিটিং করবেন। As many clients enjoy a good reputation and have never been involved in the criminal process before, we understand the distress that they can be feeling. আমি জানি আমাদের কমিউনিটির অনেকের কেস আমি করেছি, অনেকেই আমার কাছে আসছে এই দীর্ঘ প্রায় 25 বছরেরও বেশি সময় ধরে আমি যে প্র্যাকটিস করতেছি, এখানে অনেকেই আমার কাছে আসছে, এবং অনেকরা আমি জানি তাদের বেশ ভালো সুনাম আছে কমিউনিটির মধ্যে, তাদের মানে কার্যকলাপের জন্য তাদের একটা রেপুটেশন আছে। কিন্তু একটা ক্রিমিনাল প্রসেসের মধ্যে তখন তখন যারা তারা গো থ্রু করে,
এটা তাদের জন্য একটা খুবই অসহনীয় হয়ে যায়, খুবই ডিস্ট্রেসফুল, কষ্টকর হয়ে যায়, বেদনাদায়ক হয়ে যায়। এবং এটা আমি বুঝতে পারি যে কত কষ্টকর, কত আপনার অশান্তির মধ্যে দিয়ে তারা টাইম পাস করে, এটা আমি বুঝতে পারি। অ্যান্ড এই জন্য আপনার দরকার হবে একজন সলিসিটর who will provide the best advice and defense possible, যে আপনার জন্য বেস্ট একটা অ্যাডভাইস এবং বেস্ট পসিবল আউটকাম আনার জন্য চেষ্টা করবে এবং আপনাকে গাইড করবে শুরু থেকে। এটা খুব দরকার আপনার। প্রায় সময় আমার কাছে আসে যে আজম সাহেব আমরা আপিল করতে চাই, আপিল করতে চাই। আপিল তো যাই উপরের কোর্টে, কোর্ট অফ অ্যাপিলের মধ্যে, সেখানে তো অনেক খরচ এবং সেখানে আপনার লিগ্যাল এইডও পাবেন না। এইগুলা আপনার এফোর্ড করার মতো সবাই থাকে না। অনেকে আমাকে ফোন করে যে আমার বিরুদ্ধে এটা রায়টা হয়ে গেছে, আমাকে তো লয়ার ঠিক মতো রিপ্রেজেন্টেশন করে নাই, আমি তো মিটিং করতে পারি নাই, সবকিছু বুঝাইয়া বলতে পারি নাই, এক্স ওয়াই জেড বিবিধ নানা হোক, মানে আপনার প্রবলেমের কথা সে বলে এবং বলতেছে কি যে আমি আমি এটা তো এখন আপিল করতে চাই। আমার এই সাজাটা যেটা দিয়েছে 20 বছর বা 15 বছর, এটা এক্সেসিভ হয়েছে, আমি এই ধরনের অপরাধ এগুলো করি নাই। এখন দুইটা সে এখন অস্বীকার করে আমি অপরাধ করি নাই, কনভিকশনটা সুতরাং মানে রং হয়েছে, এটা আপিল করতে চাই। এবং সাজা দিয়েছে যেটা, সেটাও টু মাচ সাজা দিয়েছে, এটাও আপিল। এগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ লিটিগেশন হয়ে যায় এবং এগুলো উপরের কোর্টে যায়, যে কোর্টের মধ্যে আপনার লিগাল এইডের আপনার স্কোপটা ভেরি ভেরি লিমিটেড। আপনার অ্যাকচুয়াল আপিল যেটা হবে কোর্ট অফ অ্যাপিলের মধ্যে, সেটার জন্য আপনার লিগাল এইড নাই, হয়তো একটা ইনিশিয়াল অ্যাডভাইসের জন্য একটা আপনার লিগাল এইড থাকে। সুতরাং আপনাকে শুরু থেকে ভালো মতো চেষ্টা করতে হবে। আপনি দেরি করলে টু লেট হয়ে যাবে। আর ওই স্টেজের মধ্যে কোর্টের কেসটা নিয়ে যাওয়া আপনার হয়তো অ্যাবিলিটি নাই, আপনার অত সামর্থ্য থাকবে না ওগুলো অ্যাফোর্ড করার। বিভিন্ন ধরনের অপরাধের জন্য আপনার চার্জ হতে পারে, দেশের মধ্যে হচ্ছে। আমার কাছে আমাদের কমিউনিটি মেম্বার, যেহেতু আমি মেইনলি ক্রিমিনাল ল প্র্যাকটিস করি, হার্ট অফ দ্য সিটি অফ লন্ডন, সিটির ভিতরে একদম সেন্ট্রাল লন্ডনের মধ্যে আমার অফিসটা, যার জন্য আমি যে সারাউন্ডিং পুলিশ স্টেশন গুলো কভার করি, সেখানে সব দেশের এই লোকজন থাকে, ইংলিশ থেকে শুরু করে অন্যান্য দেশের, ইউরোপিয়ান থেকে, এবং আমাদের কমিউনিটির লোকজনরা আমার কাছে আসে। এবং আমি দেখতেছি যে অনেকগুলো অপরাধের জন্য তারা চার্জ হচ্ছে, সেটা সবাইকে বুঝতে হবে। এই অপরাধগুলো জন্য চার্জ হলে প্রায় কেসগুলো আপনার ক্রাউন কোর্টে যায়, কারণ ম্যাজিস্ট্রেট কোর্টের এগুলোর জন্য আপনার ট্রায়াল করার জুরিসডিকশন বা পাওয়ার থাকে না, যার জন্য আপনাকে এগুলো সব খেয়াল রাখতে হবে। অনেকগুলো অপরাধ আছে, আমি বলবো আজকে শর্টলি আউটলাইন করবো। ড্রাগ অফেন্সের উপরে, ক্রাইম, নাইফ ক্রাইমের উপরে, সেক্সুয়াল অফেন্স, মার্ডার, ফ্রড, মানি লন্ডারিং, এক্সট্রাডিশন, অ্যাসল্ট, এবিএইচ, জিবিএইচ, এগুলো সবগুলো আমি আপনাদেরকে একটু আউটলাইন করার চেষ্টা করব। এখন একটা শর্ট ব্রেকে যেতে হচ্ছে, ব্রেকের পরে নেক্সট সেগমেন্ট আমি এই অপরাধগুলো নিয়ে ডিসকাস করব। সবাই আমার সাথেই থাকুন। আমি